এরিয়াতে হয়নি। ঘটনার সূত্রপাত কোর্ট এরিয়াতে হলো। হত্যাকাণ্ড বা যেটা মারা গেছে সেটা হচ্ছে কোর্টের বাইরে। কোর্ট বাংলাদেশ ব্যাংক থেকে যে রাস্তাটা নামছে সেটা দিয়ে রাস্তার ওই পারে গিয়ে রঙ্গম সিনেমার ওই দিক দিয়ে মেথরপট্টের এখানে, যেটাকে আমরা রঙ্গম সিনেমার পিছন সাইড বলি আর কি। ঠিক আছে, আসলে এখানে দাঙ্গা হাঙ্গামা কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় গুরু চিন্ময় প্রভু সাহেবকে আজকে কোর্টে আনবে। সকাল থেকেই বিভিন্ন সনাতন ধর্মাবলম্বী যারা সাধারণ মানুষজন আছেন ওনারা কোর্ট এরিয়াতে জড়ো হচ্ছিলেন। আস্তে আস্তে ওনাদেরকে অনেক বাধা দেওয়া হয়েছে, তারপরেও ওনারা যে কোনোভাবে হোক মোটামুটি সকাল 10টা, 10:30, 11টার মধ্যে ওইখানে 8-10 হাজারের উপরে সনাতন ধর্মাবলম্বী মানুষজন, সাধারণ মানুষজনই, এখানে কোনো আসলে আলাদা করে বলার কোনো কিছু নেই, সাধারণ হিন্দুরা এখানে কোর্ট এরিয়াতে এসে জমায়েত হয়। শুনানি হয় আপনার ম্যাজিস্ট্রেট কোর্টে 12:30টার পরে, 1:45টার দিকে, 1:45-1টার কাছাকাছি। জামিন দেয়নি ওনাকে। জামিন যখন দেয় নাই, ওরা এরপর এখানে বিভিন্ন স্লোগান দিচ্ছিল, দাবি দাওয়া জানাচ্ছিল। প্রায় 200 থেকে 300 আইনজীবী ছিল চিন্ময় প্রভুর পক্ষে। ওনারা কি করলো, দ্রুত আদেশের নকলটা নিয়ে মিসকেস করলো মহানগর দায়রাতে, অর্থাৎ জেলা জজ সমমানের কোর্ট, এটা সিনিয়র কোর্ট, মহানগর দায়রাতে জামিন মিসকেস করছে জামিনের জন্য। তখন এটা 2টার দিকে একবার শুনানি হওয়ার কথা ছিল, পরবর্তীতে বললো 2:30টার দিকে হইতে পারে। সবাই অপেক্ষা করতেছিল, 2:30টার আগে করে জানা গেল ওনার শুনানিটা আজকে আর হবে না, আগামীকালকে হবে। তখন ওইখানে একটা হট্টগোল লেগে গেল। যারা হিন্দু ভাই বোন বা মানুষজন যারা আসছে ওনারা এখানে কান্নাকাটি করতেছিল, স্লোগান দিচ্ছিল, ওনারা রাস্তায় শুয়ে যাচ্ছে, ওনাদের গুরুকে নিতে দিবে না। এটা ওনার আসলে ওনার প্রতি একটা ইমোশনালি কানেক্টেড। চিন্ময় বাবুর সাথে সনাতন ধর্মাবলম্বীদের সাথে একটা ইমোশনালি সম্পর্ক আছে, ওনাদের গুরু, ধর্মীয় গুরু। উনি তো আসলে কোনো রাজনীতিবিদ না ভাই, মনে হচ্ছে একজন ধর্মীয় গুরু। ওনাদের ওনাদের একটা সম্মানের জায়গায়, আবেগের জায়গায় আছে। ওরা সবাই কান্নাকাটি করতেছে, স্লোগান দিচ্ছে, রাস্তায় শুয়ে যাচ্ছে এরকম। পুলিশের গাড়ির সামনে যেটা প্রিজন ভ্যান আছে, তখন 2:45 মেবি, তখন পুলিশ একটু কঠোর হলো। আন্দোলনকারীদেরকে এখান থেকে ছত্রভঙ্গ করার জন্য পুলিশ লাঠিচার্জ করলো, টিয়ার শেল নিক্ষেপ করলো, সাউন্ড গ্রেনেড করলো। আন্দোলনকারী সবাই ছত্রভঙ্গ হয়ে গেছে, দৌড়াদৌড়ি এদিকে সেদিকে চলে যাচ্ছিল। চিটাগং কোর্টটা তো অনেক উপরে, পাহাড়ের উপরে। পিছন সাইডে যেই জুডিশিয়াল ভবনের পাশ দিয়ে যে রাস্তাটা আছে নামার, ওই রাস্তাটা হচ্ছে 8-10 ফিটের একটা রাস্তা। ওই দিক দিয়ে সবাই হুড়োহুড়ি করে নামতেছিল। নিচের মাঝামাঝি এখানে, অর্থাৎ মসজিদের সামনাসামনি যখন আসছে, দৌড়ায় দৌড়ায় পালাচ্ছিল। মসজিদের এখান থেকে কিছু বিএনপিপন্থী আইনজীবী, শিক্ষানবিশ আইনজীবী, কিছু বহিরাগত বিএনপি জামাতের লোকজন এনে ওইখান থেকে ওরাও ওইখানে নিচেও আবার ছিল, ইবিপিএন আর বিজিবির মানুষজন ছিল, লোকজন ছিল, কর্মকর্তারা ছিল, ওনারাও এখান থেকে এদেরকে ধাওয়া দিচ্ছে। বিএনপিপন্থী আইনজীবী সহ বিএনপির মানুষজন যাদেরকে জড়ো করছে তারা ওইখান থেকে পাথর নিক্ষেপ করতেছিল এই আন্দোলনকারীদেরকে। ওইখান থেকে আন্দোলনকারীরাও কিছু কিছু, এখানে তো 8-10 হাজারের মধ্যে না হয় 100 জন দাঁড়াইছে, 100 জন দাঁড়াই পাল্টা পাথর নিক্ষেপ করতেছে ইয়াদেরকে, বিএনপি আইনজীবীদেরকে। দুপক্ষের অনেকজনের মাথা টাথা ফেটে গেছে পাথর পরে। এখান থেকে 2-1টা পাথর হয়তো বা মসজিদের দেওয়ালে গিয়ে লাগতে পারে, যদিও মসজিদটা হচ্ছে 3 তলায়। মসজিদ কিন্তু নিচে না, মসজিদ হচ্ছে 3 তলায়, নিচে 2 ফ্লোর হচ্ছে মার্কেট, যেটাকে মসজিদ মার্কেট বলা হয়। ঠিক আছে, মসজিদ মার্কেটের একটা গ্লাসে বা 2টা গ্লাসে পাথর লেগে গ্লাস ভেঙে গেছে। এটাকে আবার ওরা ইস্যু বানাইলো। যদিও মসজিদ মার্কেটে গ্লাস ভাঙছে, তারপর আমি ধরে নিলাম মসজিদের গ্লাস ভাঙছে। এখন ভাই একটা বিষয় শুনতে কিরকম লাগে, হিন্দুরা ইসকন আমাদের মসজিদে হামলা করে মসজিদ ভেঙে ফেলছে, অথচ ভাঙছে একটা গ্লাস বা 2টা গ্লাস। পাথর নিক্ষেপে কোনো হামলা বলতো এমন কোনো হামলা না, মসজিদেও হামলা না। ঠিক আছে, কিন্তু বিএনপি জামাত এটাকে এমনভাবে অপপ্রচার চালালো, মসজিদে যেন হামলা করে মসজিদ ঘুরাই ফেলছে, এরকম একটা হাইপ তুলে পালিয়ে যাচ্ছে এরকম আন্দোলনকারীদেরকে ওরা ধাওয়া করতেছে, মারধর করতেছে। ওরা কি করলো, এখানে আরো অনেকে সুসংগঠিত হয়ে অলরেডি কোর্ট প্রেমিসিসের বাইরে চলে আসছে আন্দোলনকারীরা। ওরা এসে কেউ জেলা পরিষদ মার্কেটের সামনে, কেউ রঙ্গন সিনেমার মুখে, কেউ কোতোয়ালির মোড়ে, কেউ বাংলাদেশ ব্যাংকের মোড়ে, ওরকম ওরা এখানে বিভিন্ন জায়গায় পয়েন্টে পয়েন্টে দাঁড়ায় আছে। এখান থেকে ওরা দল বেঁধে ওদেরকে আবার ধাওয়া দিল, ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দিল। কেউ এদিকে ঢুকে গেছে, কেউ ওইদিকে পালাই গেছে। তো কিছু আইনজীবী রঙ্গম সিনেমার ওই গল্লিতে ঢুকে এখানে কিছু আন্দোলনকারীকে ধাওয়া দিছে। ওই গলির ভিতরে একটা মেথরপট্টি আছে, সম্ভবত যে আইনজীবীটা মারা গেছে সে ওইখানের ভিতরে কোনো মেথরপট্টির মেথর টেথর বা আন্দোলনকারীও হইতে পারে, কারো দ্বারা আক্রান্ত হয়েছে, সেখানে হয়তো বা মাথায় কোনো কিছু দিয়ে বাড়ি মারছে।
অর্থাৎ বাড়ি মেরে হয় কোপ মেরে অতিরিক্ত রক্তক্ষরণে মারা গেছে। এখানে আসলে জবাই টবাই এগুলো হচ্ছে সব গুজব। এই হচ্ছে বিষয় ওইখানে। আবার এটা মেতররা মারছে নাকি আন্দোলনকারীরা মারছে নাকি তৃতীয় কোনো পক্ষ মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে এই যে সনাতনীরা হিন্দুরা যে বিভিন্ন জায়গায় আন্দোলন সংগ্রাম করতেছে, এই আন্দোলনগুলোকে প্রশ্নবিদ্ধ করার জন্য, দমন করার জন্য, বন্ধ করার জন্য কোনো তৃতীয় পক্ষ কাউকে দিয়ে মেটিকুলাস ডিজাইন করে ওনাকে হত্যা করছে কিনা সেটাও এখনও ক্লিয়ার না, বাট মারা গেছে, তবে জবাই করে না। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তবে একটা মসজিদের গ্লাস ভাঙছে, তাও তোমরা মসজিদের গোড়ায় দাঁড়াই পাথর মারতেছ, ওরাও পাথর মারতেছে, একটা দুইটা পাথর এসে মসজিদের দেওয়ালে লাগছে, গ্লাসে লাগছে, ভেঙে গেছে। তোমরা মারামারি করে পুরো বাইতুল মোকাররম ভেঙে ফেলতেছো, সমস্যা হয় না। বাইতুল মোকাররম জ্বালাই দিচ্ছ, সমস্যা হয় না। জোতা মারতেছো মসজিদের মধ্যে, সমস্যা হয় না। এগুলো ইস্যু বানানো ভালো না। আসলে সনাতন ধর্মাবলম্বীরা এমনিতেই টেনশনে আছে, ওদেরকে নিরাপত্তা দেওয়া উচিত। আমাদের সকল মুসলমান ভাইদের ইমানই দায়িত্ব ওদের হেফাজত করা, নিরাপত্তা দেওয়া। বিভিন্ন মিথ্যা গুজব রটিয়ে ওদের উপর হামলা টামলা করা, এগুলো আসলে কোনোভাবেই উচিত না। এটাকে আমি একজন সচেতন মানুষ হিসেবে সমর্থন করি না। কেউ ক্ষমতায় যাওয়ার জন্য আম, হত্যা করাবে, কেউ ক্ষমতা ধরে রাখার জন্য হত্যা করাবে, কেউ ক্ষমতা পাকাপোক্ত করার জন্য হত্যা করাবে, এগুলো তবে উচিত না। এটা তো কোনোভাবে সমর্থনযোগ্য না। এত মাস্টার মাইন্ড, এত মাস্টারপিস, এত মেটিকুলাস ডিজাইন, এগুলো উচিত না ভাই। জনগণের সাথে তামাশা করা কোনোভাবেই উচিত না। আসলে কি বলতাম, মানে ওই আইনজীবী, তাকে কে হত্যা করছে এখনো ক্লিয়ার না। কে আন্দোলনকারীরা হত্যা করছে, না মেথররা হত্যা করছে, না তৃতীয় পক্ষ মেটিকুলাস ডিজাইন করে সনাতন ধর্মাবলম্বীদের আন্দোলন সারা বাংলাদেশ ব্যাপী যে বিভিন্ন দাবি দাওয়া এগুলো যেন দমন করা যায়, তার অংশ হিসেবে এটা হত্যা হয়েছে বুঝতেছি না। কিন্তু একজন মায়ের বুক তো খালি হয়েছে। ওর একটা নিষ্পাপ শিশু আছে, খুব মানে ভাবতেও খারাপ লাগতেছে। ওর একটা ১.৫ বছরের একটা নিষ্পাপ শিশু এতিম হয়ে গেল দুনিয়াতে। বাবা কি জিনিস বোঝার আগে এতিম হয়ে গেছে। ঠিক আছে, তার অপরাধ হচ্ছে আন্দোলনকারীরা যদি কোনো ধরনের অহিংস কোনো কিছু করে, পুলিশ আছে, বিজিবি আছে, সেনাবাহিনী আছে, ইবিপিএন আছে, তোর কাজ কি? তুই কেন তাদেরকে প্রতিরোধ করতে যাবি? তুই কেন তাদেরকে ধাওয়া দিবি? ঠিক আছে, ধাওয়া দিছস, কোর্ট টেরিটরি পর্যন্ত থাকতি, কোর্টের বাইরে পর্যন্ত গিয়ে ওদেরকে মারার দরকার কি? মারতে গিয়ে তখন নিজে মরে গেলি, নিজের সন্তানকে এতিম করলি, নিজের মায়ের বুক খালি করলি। কি লাভ হলো? এই যে রাজনীতি করতে গিয়ে যে জীবনটা দিয়ে দিলি, কি লাভ হইলো? আমি বুঝতেছি না। আমি সরকারের কাছে দাবি জানাচ্ছি, এই আইনজীবীকে কারা হত্যা করছে? কি আন্দোলনকারী হত্যা করছে নাকি মেতররা হত্যা করছে? যেহেতু এখানে মেতরপট্টি, সেখানে কিছু উচ্ছৃঙ্খল ছেলেপুলে আছে, তারা হত্যা করছে, নাকি তৃতীয় কোনো পক্ষ হত্যা করছে, নাকি মেটিকুলাস ডিজাইনের কোনো অংশ সারা দেশব্যাপী হিন্দুদের যেসব আন্দোলন সংগ্রাম চলতেছে সেগুলোকে দমন করার জন্য, প্রশ্নবিদ্ধ করার জন্য, এটা তদন্ত করে জনসম্মুখে প্রকাশ করা হোক। এই বিষয়টা জানা অতীব জরুরি। কারা এমন দুঃসাহস দেখাচ্ছে, কারা হত্যা করলো। আর আপনারা যদি, আপনাদের কাছে আমাদের চাওয়া পাওয়া তেমন কিছু নাই, প্রত্যাশা এখন আর কোনো কিছুই নাই। প্রত্যাশাটা হচ্ছে আমাদের নিরাপত্তা দিন, সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা দিন, স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি দিন। দেশে আইন শৃঙ্খলা নাই, আইন আদালত নাই, কোর্ট কাছারি নাই, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ব্যাংকিং খাত ধ্বংস হয়ে গেছে, বেকারত্ব, শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে, সব কিছু আমরা মেনে নিচ্ছি। শুধু আইন শৃঙ্খলাটা একটু ঠিক করে দেন, আমাদের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টিটা দেন, স্বাভাবিক মৃত্যুর স্বাধীনতা দেন। আমরা যেন অন্তঘাতে প্রত্যাঘাতে যেন মারা না যাই, আমার সন্তানরা যেন হুট করে এতিম হয়ে না যায়, অতটুক নিশ্চয়তা দেন। আপনারা থাকেন। দ্রব্যমূল্যের দাম দ্বিগুণের চেয়েও বেড়ে গেছে, আপত্তি জানাচ্ছি না, আমরা মেনে নিচ্ছি। আমরা মেনে নিচ্ছি, প্রয়োজনে একবেলা খাবো, একবেলা উপোস করব, কোনো সমস্যা নাই, রোজা রাখবো, তাও আমরা কিচ্ছু বলবো না। কিন্তু শান্তি শৃঙ্খলা দেন, আইন শৃঙ্খলাটা একটু নিয়ন্ত্রণ করেন। স্কুল কলেজ বন্ধ হয়ে গেছে, লেখাপড়া দরকার নাই, 6 মাস পর থেকে হবে, 6 মাস পর্যন্ত লেখাপড়া বন্ধ থাকুক, প্রবলেম নাই, কিন্তু জীবনের নিরাপত্তাটা দেন। এই যে 10-10টা ছেলে কলেজে মারা গেল গতকালকে আন্দোলন করতে গিয়ে, নিজেরা মারামারি করে, এগুলো একটু প্লিজ বন্ধ করেন। একটু নিরাপত্তা চাচ্ছি আপনাদের কাছে, আর কিচ্ছু না। আমরা সাধারণ মানুষ, আপনাদের কাছে শুধু একটু নিরাপত্তা চাচ্ছি। দ্রব্যমূল্যের দাম বেড়ে যাক, সমস্যা নেই, খাইতে না পারলে একবেলা খাবো, নিরাপত্তা দেন, একটু স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি দেন দয়া করে। ইউনূস সরকারের কাছে এছাড়া আর কোনো চাওয়া পাওয়া নেই। আর আপনারা না পারলে আল্লাহর হস্তে সেনাবাহিনীকে ক্ষমতাটা বুঝাই দেন। সেনাবাহিনীর উপরে এখনো আমাদের আস্থা আছে। সেনাবাহিনী চেষ্টা করলে কিছুটা হলেও শান্তি শৃঙ্খলা দেশে ফিরবে, ওনাদেরকে দায়িত্ব দিয়ে দেন।
সরকার এইরকম সরকার থাকার চেয়ে না থাকাই ভালো, সেনাবাহিনীকে দিয়ে দেন, সেনাবাহিনীর দেশ চালাক। যুগে যুগে সেনাবাহিনী অনেকবার বাংলাদেশ পরিচালনা করছে, আপনারা ওনাদেরকে দিয়ে দেন, ওনারা চালাক। অশান্তিতে যেহেতু থাকতে হচ্ছে, ওনাদের মাধ্যমে থাকি। আল্লাহর হস্তে হয় শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনেন, স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি দেন, না হয় সেনাবাহিনীর হাতে ক্ষমতা দিয়ে দেন, আমরা সেনাবাহিনীর আন্ডারে থাকবো।